গাজীখালী ঘাটের ছবি দেখাবো। যদিও ঘাট বলে আর কিছুই নেই, পাড় ভেঙে একেবারে নদীতে চলে গেছে ফেরিঘাট। পারাপার করতে যথেষ্ট সমস্যায় পড়তে হয় এলাকার মানুষকে, ফলে নিজেরাই দেখুন এই খুঁটি দিয়ে কোনো রকমে একটা ব্যবস্থা করে নিয়েছেন। অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, কতদিন ধরে এই অবস্থা? দেখো, এটা এক দুদিনের সমস্যা নয়, সমস্যাটা দীর্ঘ কয়েক বছরের সমস্যা। এইখানে একটা ফেরিঘাট ছিল কয়েক বছর আগে, সেটা এলাকার মানুষও সঠিকভাবে বলতে পারছে না যে সেটা কত বছর আগে একটা ফেরিঘাট ছিল। সেটা বহুদিন আগেই সেটা ভেঙে নদীতে চলে গেছে। তারপরে এলাকার মানুষ এখান থেকে যাতায়াত করতে একদম নদীর মাটির ওপর দিয়ে মাটি চটকে ওপরে উঠতো। তারপর এলাকার মানুষ তাদের সুবিধার্থে কিছু বৈদ্যুতিক যে পোস্ট, সেই পোস্ট ভাঙা পোস্ট নদীর মাটির ওপর দিয়ে বিছিয়ে তার উপর দিয়ে ঝুঁকির পারাপার করে, এবং প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা ঘটেই চলেছে। বয়স্ক লোকেরা এক প্রকার হামাগুড়ি দিয়ে ওপরে ওঠে, বাইক গুলো প্রায় দিনই বাইক পারাপার করতে গেলে বাইক পড়ে যায়, দুর্ঘটনা ঘটে। মহিলারা থরথর করে কাঁপতে কাঁপতে নাবে ওঠে, এরকমই দুরবস্থা। এলাকার মানুষ বহুবার, একবার না একাধিকবার স্থানীয় পঞ্চায়েতের থেকে শুরু করে বিধায়ককে জানিয়েছে, কিন্তু কোনো রকম সুরাহা হয় না। এই যে অভিযোগের কথা শোনার পর আমরা যে নাজারের যে 2 নম্বর পঞ্চায়েতের যে প্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা আমাদেরকে জানিয়েছে যে এর প্রসেসিং শুরু হয়ে গেছে, তার টাকাও বরাদ্দ হয়ে গেছে, খুব শীঘ্রই এই কাজ শুরু হবে। এখন সেটা কত দ্রুত শুরু হয় সেটাই দেখবো। অনেক ধন্যবাদ। তোমাকে ঘাট নেই এখানে, এই তো ওঠা নামা করতে খুব অসুবিধা হয়, অনেকে পড়েও যায় এখান থেকে, দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, ওঠা নামা করতে গিয়ে অনেকে পড়ে যায়, হাত পা কেউ কেটে যায়, কেউ নদীতে পড়ে যায়। কি চাইছেন কি আপনারা? চাইছি এখানে একটা জেটিঘাট হোক। এই খেয়াঘাটটা এত খারাপ হয়ে গেছে যে আমরা অসুস্থ মানুষ উঠতে পারছি না, মানে হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছে, কোনো রকম কষ্ট করে হাঁপিয়ে উঠছি। দুর্ঘটনা তো ঘটেই, আমরা পড়ে যায় এবং মানে বসে বসে জেটিঘাট নামতে হয়, এত খারাপ হয়ে গেছে। কি চাইছেন কি আপনারা? এখন চাইছি এইটা একটা জেটিঘাট, নতুন করে জেটিঘাট হোক। গাজীখালী খেয়াঘাটটা তো 2-3 বার তৈরি অলরেডি হয়ে গেছিল, নদীর যা স্রোত তাতে ভেঙে বেরিয়ে গেছে। জেলার থেকে স্যাংশন হওয়ায় আমরা ওখানে নতুন করে আবার ঘাটটা তৈরির কাজ শুরু হয়ে গেছে। চেষ্টা করছি যত তাড়াতাড়ি ঘাটটা কাজটা শেষ করার জন্য। এগরার হুড়কুচিয়ার ছবি দেখাবো আপনাদের। এই দেখুন, এগরার হুড়কুচিয়ার এই যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান ব্রিজের কাজ শুরু হওয়ার জন্য। দীর্ঘদিনের দাবি ছিল এলাকার মানুষের যে একটা ব্রিজ চাই তাদের, এবং সেই দাবি মেনেই ব্রিজের কাজ শুরু হয়েছে। এবং সেই যে অনুষ্ঠান, সেখানে তৃণমূলের দলীয় পতাকা দেখা গেছে। সরকারি অনুষ্ঠানে কেন তৃণমূলের দলীয় পতাকা, তাই নিয়ে তরজা শুরু হয়েছে। পঙ্কজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। পঙ্কজ, এর কি কোনো সদুত্তর মিলল? দেখো মিমি, একেবারে সদুত্তর মিলে যেখানে যে উপপ্রধান রয়েছে তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে আবেগে তাদের যে কর্মীরা তারা কিন্তু পতাকা লাগিয়েছে। তবে এই পতাকা লাগানোকে কেন্দ্র করে, যেখানে তুমি জানো যে কিন্তু গ্রাম পঞ্চায়েত এই হুড়কুচিয়া গ্রাম রয়েছে, সেই গ্রামে যেখানে বালিঘাই ক্যানেল রয়েছে, সেই ক্যানেলের উপরে দীর্ঘদিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রশাসনের কাছে, প্রতিশ্রুতি বা দাবি জানিয়েছিলেন গ্রামবাসীরা। তারা দীর্ঘদিন ধরে বুঝছিলেন যে কাঠের সাঁকো ছিল, সেই সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতো। তারপরে এই সাঁকো পরিবর্তে যেখানে কংক্রিটের ব্রিজের যেটা হলো, তার ক্ষেত্রে 4 কোটি টাকা ব্যয়ে যেটা ব্রিজ হবে তার কিন্তু উদ্বোধন ছিল। সেখানে শিলান্যাস বলতে পারো বা উদ্বোধন যেখানে কাজে শুরু হবে, সেই ক্ষেত্রে সরকারি যে প্রশাসনিক পক্ষ থেকে যেখানে সরকারি উদ্বোধন হলো, সেক্ষেত্রে দেখা গেল যে স্টেজের মধ্যে যে স্টেজ বাঁধা রয়েছে, সেখানে তৃণমূলের পতাকা রয়েছে এবং ব্যানার রয়েছে। সেই ক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করছে যে এই ব্যানার যেখানে প্রশাসনিক কাজে উদ্বোধন করতে এসছে, সেখানে কেন বা দলীয় কার্যালয়ের দলীয় পতাকা, এই নিয়ে কিন্তু তারা কটাক্ষ করতে চায় না। তারা জানাচ্ছেন যে বিধানসভা ভোট এসছে, তার কারণে কিন্তু তৃণমূল এইরকম ভাবে প্রচার করছে। এই নিয়ে কিন্তু যথেষ্ট শোরগোল শুরু হয়েছে, রাজনীতির চর্চাও শুরু হয়েছে এলাকা। তা নিয়ে কিন্তু যেখানে তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করছে যে যেখানে জনপ্রতিনিধি ছিল, তাদের দলীয় কর্মীরা ছিল, সেই ক্ষেত্রে আবেগের বছর তাদের কর্মীরা এই পতাকা টাঙিয়েছে। এই নিয়ে কিন্তু যথেষ্ট শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এখানে পশ্চিমবঙ্গ সরকার চলছে না তৃণমূল কংগ্রেস চলছে, এটা আমরা মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তার পায়ের তলায় মাটিগুলো শেষ হয়ে গেছে, তাই সরকারি প্রকল্পের উদ্বোধন করলেও তারা এখন ভিত্তি স্থাপন করতে পারছেন না। তাই সমস্ত জায়গায় তারা তৃণমূল কংগ্রেসের ব্যানার, তৃণমূল কংগ্রেসের প্রতীক লাগাতে হচ্ছে। এগুলো নোংরামো থেকে চরম নোংরামো। ব্যাপারটা হয়েছে, আজকে কোনো জনপ্রতিনিধি, কোনো আধিকারিক ছিলেন না, জনপ্রতিনিধি ছিলেন। জনপ্রতিনিধিরা থাকার ফলে লোকাল সেখানে এটা করে তুলেছে। এটা সরকারি প্রকল্প ঠিক আছে, কিন্তু সরকারি আধিকারিক যদি হতো তাহলে কিন্তু আমাদের এই প্রকল্পটা থাকতো না।
জনপ্রতিনিধিরা সবাই তো আমার তৃণমূলের, ওই তৃণমূলের উৎসাহী করে লাগিয়ে দিয়েছে। না সরকারি প্রকল্প উদ্বোধন এই যে আপনাদের দলীয় পতাকা, এটা কি ঠিক? না, ঠিক না, ঠিক না। রাজনীতির লড়াই তো চলবে, কিন্তু জঙ্গলেও লড়াই, সঙ্গিনী নিয়ে লড়াই দুই পুরুষ গন্ডারের। জাতীয় উদ্যান ছেড়ে বানারহাটে আশ্রয় নিয়েছে পরাজিত গন্ডার। কেন লড়াই, আরো কথা বলবো, জানবো। রকি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রকি, সঙ্গী দখল নিয়ে কিন্তু নিজেদের মধ্যেই লড়াই গন্ডারে, এবং সেই একটি গন্ডার, বিভাগী গন্ডার কিন্তু ইতিমধ্যেই বানাহাটের যে ডায়না চর সেই এলাকায় দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই নদীর চরে একটি গন্ডারকে ঘুরে বেড়াতে দেখেন এবং রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। এরপর কিন্তু সেই এলাকার যে রেঞ্জ অফিস রয়েছে সেই রেঞ্জারকে জানান, এবং গোটা ঘটনার পর কিন্তু বন দপ্তর নজরদারি শুরু করেছে। পরিবেশ প্রেমীরা দাবি করেছে গরুমারা জাতীয় উদ্যান থেকে এত দূরে সচরাচর গন্ডার চলে যায় না। কিছুদিন আগে যে শুমারি হয়েছে তাতে জানা গিয়েছে যে গরুমারা এবং চাপড়ামারিতে গন্ডারের সংখ্যা বেড়েছে। সঙ্গী দখলের লড়াইয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গন্ডার পরাজিত হয়ে অন্যত্রে চলে যায়। সেই ধরনের ঘটনা ঘটতে পারে, বন দপ্তরকে নজর রাখতে হবে এবং সেই গন্ডারটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বন দপ্তর। ধন্যবাদ রকি। ডায়না নদীর চরে যে হারে একশৃঙ্গ গন্ডার হঠাৎ করে বেরিয়ে আসছে, সব থেকে বড় জনবসতি এরিয়া, সেখানে একশৃঙ্গ গন্ডার বের হওয়াটা চিন্তার বিষয়। এবং আমরা জানি সকলে যে ডুয়ার্সের এই জঙ্গলগুলোতে আমার সেই চোরা শিকারীদের নজর থাকে। অবিলম্বে ফরেস্ট ডিপার্টমেন্টকে আরো সক্রিয়ভাবে ডিউটি করা উচিত, এবং কি কারণে জঙ্গল থেকে গন্ডার এইভাবে বেরিয়ে আসলো এটা দেখা উচিত। ট্যাবের টাকা গায়েবে এবার শাস্তি শুরু। ট্যাবের টাকা চুরিতে পদক্ষেপ শুরু রাজ্যে। 3 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। আরো বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ। সোমরাজ, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েবের যে ঘটনা ঘটেছিল প্রায় 3 মাস আগে, সেই ঘটনায় এবার যারা অভিযুক্ত শিক্ষক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া শুরু করলো রাজ্য সরকার। ট্যাবের টাকা গায়েবের ঘটনায় ইতিমধ্যেই 3 জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার প্রক্রিয়া শুরু করা হলো। ইতিমধ্যেই ওই 3 শিক্ষককে শোকজ করা হয়েছে বলেই জানা যাচ্ছে। স্কুল শিক্ষা দপ্তর মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে এই 3 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার। সেই নির্দেশ মেনেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই ওই 3 শিক্ষককে শোকজ করা হয়েছে। এই 3 জন পূর্ণ সময় শিক্ষক বলেই জানা যাচ্ছে, এবং ট্যাবের টাকা গায়েবের ঘটনার যখন তদন্ত শুরু হয় তখন স্কুল শিক্ষা দপ্তর এই 3 শিক্ষকের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য পায় এবং তারপর পুলিশ তদন্ত করে। সেই পুলিশি তদন্ত সাপেক্ষে এই রিপোর্ট উঠে আসার পরই স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিভাগীয় তদন্ত করার প্রক্রিয়া শুরু করা। ধন্যবাদ সোমরাজ। রাতারাতি জমির চরিত্র বদল করে দখল। জমি দখলের অভিযোগ নেতার বিরুদ্ধে। কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় এই অভিযোগ। কল্যাণ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। কল্যাণ, একটু যদি বিশদে জানাও কি অভিযোগ করা হচ্ছে। একেবারে মিমি জানিয়ে রাখি, এই যে এলাকার কথা আমরা তুলে ধরছি তারদাহ এলাকা, সেই তারদাহ এলাকা কিন্তু ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমি, আর সেই জলাভূমির ওপরেই কিন্তু 2 মানুষ সমান পাঁচিল তোলা হচ্ছে। তারই পাশাপাশি যে সমস্ত জলাজমি রয়েছে সেই জলাজমি একদিকে যেমন দখল করা হচ্ছে, তারই পাশাপাশি চাষযোগ্য যে সমস্ত ধান জমি রয়েছে সেই ধান জমিও কিন্তু নষ্ট করার অভিযোগ উঠছে এলাকার তৃণমূল নেতা গৌতম মণ্ডলের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কিত। তার কারণ হিসাবে বলছে রাতের অন্ধকারে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে জেসিবি লাগিয়ে এই সমস্ত এলাকা থেকে যে সমস্ত ধান জমি রয়েছে সেই ধান জমির মাটি কেটে নেওয়া হচ্ছে। মাটি কেটে অন্য যে নিচু জায়গা সেই জায়গা ভরাটের একদিকে যেমন হচ্ছে, তারই পাশাপাশি এলাকায় কিন্তু বিশাল পরিমাণে পাঁচিল তোলা হচ্ছে। মানুষজন প্রতিবাদ করতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলেই কিন্তু অভিযোগ উঠছে। আর এই মুহূর্তে যে অভিযোগ, আমরা দেখবো একজন জমির মালিক, তিনি কি অভিযোগ করছেন। আমরা গরিব মানুষ, ওইটা জোর করে নিয়ে নেবে বলছে গৌতম মণ্ডল, তাদের অঞ্চলের সম্পদ। কেন নেবে? কেন যে আমরা দেবো না বলছি, মানে আমার বাবারা 40 বছর ওইটা করে খাচ্ছে, ওইটুকু আমাদের সম্পদ, আর কত নেই আমাদের জায়গা জমি। আমি এক ভাইয়া লোকজন করে অনেক খরচা করে রুয়েছি, আমার জমি অর্ধেকটা মাটি ফেলে দিয়েছে। এটা গৌতম করেছে।
কেন কেন করলো? ও চাষ করবে না, জমি নিয়ে নেবে, ওরা হচ্ছে পাঁচিল দেবে, ওই যে খাটাল তৈরি করবে। ভিডিও লোক এসেছিল। আচ্ছা, তারা কি বলে গেছে? ওরা বলে যে জমি চাষ করো। এখন আপনারা কি চাইছেন? এখন আমার জমি আমি ফিরে পাবো, আমি চাষ করে খাবো। আমি এই লোক, আমি কি করে খাবো? আমি চাষবাস করেই তো খাবো নাকি? কথা বলবো আমার কল্যাণের সঙ্গে। কল্যাণ, এই ল্যান্ড রেকর্ডসে এই জমিগুলোর চরিত্র ঠিক কি হিসেবে দেখানো হয়েছে? একেবারে জমির চরিত্র কিন্তু জলাজমি হিসাবেই রয়েছে। তারপরও কিন্তু হচ্ছে প্রশাসনের একাংশকে কাজে লাগিয়ে এই যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে গৌতম মণ্ডল, সে মূলত এই জমির চরিত্র বদল করছে। অন্যদিকে কিন্তু এই যে কাজ হচ্ছে, দু মানুষ সমান যে পাঁচিল হচ্ছে, সেই সমস্ত কিন্তু কোনো রকম প্রশাসনের কোনো নজরদারি নেই ওই এলাকায়, এমনটাই কিন্তু মানুষজন দাবি করছে দিনের আলোতে। আর এই নিয়েই সুর চড়াচ্ছে বিজেপি। ক্যানিং পূর্ব বিধানসভার তারদা অঞ্চলে পুরো জায়গাটাই ওয়েটল্যান্ড, জলাভূমি। বিশেষ করে ওই জায়গাতে ওখানকার যারা লোকাল লোক, তারা চাষিরা মাছ চাষ করতো, কেউ ধান চাষ করতো, তাদেরকে উচ্ছেদ করে জোর করে পাঁচিল দিয়ে সেই জায়গাগুলো দখল করে নিচ্ছে। দখল করার একটাই কারণ, সেই জায়গাগুলোতে মাটি ফেলবে এবং চড়া দামে বিক্রি করবে। তৃণমূল এটা শুধুমাত্র তারদা না, সারা পশ্চিমবঙ্গই করে বেড়ায়। কিন্তু আমি এখনো বলছি এর সঙ্গে বিএলআরও এবং পুলিশ প্রশাসন যুক্ত আছে, তাহলে ওই জমির চরিত্র কি করে চেঞ্জ হয়? একটা জলা জমি বাস্তু জমিতে রূপান্তরিত হচ্ছে তৃণমূলের সঙ্গে যোগসাযোগের জন্য। এগুলো আইনীয় দণ্ডনীয়, এদের বিরুদ্ধে কেস করে এদেরকে জেলে ঢোকানো উচিত। তৃণমূল নেতা শওকত মোল্লা কি বলছেন শুনবো। ওয়েটল্যান্ড যত আছে একেবারে সেই রুবির পিছন থেকে যদি ধরি, সব জায়গায় এটা চলছে। বারে বারে মানে ওয়েটল্যান্ড অথরিটিকে বলেছি, কিন্তু এ পর্যন্ত খুব বেশি কাজ হয়নি। যেখানে গরিব মানুষ বা ছোট কোনো 2 বিঘে 1 বিঘে জায়গা কিনছে, সেখানে তাদের উপরে মানে টর্চার হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যারা বড় বড় 6 তলা 8 তলা 10 তলা বিল্ডিং হচ্ছে, সেখানে কেউ দেখতে পাচ্ছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় মুশকিল। ওয়েটল্যান্ড অথরিটিকে বলবো, যদি মানে ওয়েটল্যান্ড রক্ষা করতে হয়, তাহলে যত ওয়েটল্যান্ড আছে ধরতে হলে সবগুলোই ধরতে হবে। জলপাইগুড়িতে যমুনা পাড়ে ভাঙন, বর্ষার আগেই ভাঙনে আতঙ্ক। গড়ালবাড়ি এবং নগর বেরুবাড়িতে ভাঙন ধরেছে। গত কয়েক বছর ভাঙনের আশঙ্কা। নদীগর্ভে চাষের জমি, চা বাগান। কথা বলবো শান্তনুর সঙ্গে। শান্তনু, এই যে নতুন করে আবার ভাঙন দেখা দিয়েছে, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, গত বছরে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু সেচ দপ্তরের দ্বারস্থ হয়েছিলেন। প্রশাসনের বিভিন্ন দপ্তরেও তারা চিঠি লিখে জানিয়েছিলেন যে নদী কিন্তু বেপরোয়া হয়ে উঠছে। ইতিমধ্যেই বেশ কিছু চাষের জমি, চায়ের ক্ষেত, পাশাপাশি বাসস্টপ সবই কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে গত বছর। এই বছর বর্ষার ঠিক আগেই কিন্তু নদীর যা বর্তমান পরিস্থিতি, তাতে স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন। তাদের বক্তব্য যে নদী যেভাবে এগিয়ে আসছে, তাতে কিন্তু গ্রাম সংলগ্ন যে সকল ধর্মীয় স্থান রয়েছেন সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি একাধিক চা বাগান যা একেবারে নদীর কাছাকাছি এসেছে, অর্থাৎ চা বাগানের কাছাকাছি নদী চলে গেছে, সেসব চা বাগান, চাষের জমি, বসত বাড়ি সেগুলো রক্ষা পাবে কিনা সেই নিয়েও কিন্তু আশঙ্কার একটা পরিবেশ তৈরি হয়েছে। বাসিন্দারা উদ্বিগ্ন। ইতিমধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা, এবং বিষয়টি জানার পরেই কিন্তু জেলা পরিষদ একটা সিদ্ধান্ত নিয়েছে। আগামী মঙ্গলবার তারা জেলা পরিষদে একটা বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে কিন্তু বিভিন্ন নদীর সমস্যা নিয়ে যেরকম আলোচনা হবে, পাশাপাশি আলাদা করে যমুনা নদীর বর্তমান পরিস্থিতি এবং এতে এই ভাঙন কি করে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। সভাধিপতি যেটা জানালেন, মঙ্গলবার আলোচনার পর প্রয়োজনে তারা কিন্তু সেচ দপ্তরের দ্বারস্থ হতে পারে। কারণ বাসিন্দারা উদ্বিগ্ন, কারণ বর্ষার মাত্র 2 মাস বাকি। জুন মাস থেকে কিন্তু উত্তরবঙ্গে বর্ষা চলে আসে। সেই সময় সেটাই দেখার। অনেক ধন্যবাদ শান্তনু। ভাঙন এতটাই বেড়ে গেছে যে প্রায় জমি নদীগর্ভেই চলে গেছে বেশিরভাগটাই। ঠিকই এই নদীর পাশেই বেশ কিছু বসতবাড়িও রয়েছে, এবং কি আমার নিজের বসতবাড়িও রয়েছে। ভাঙতে ভাঙতে এতটাই কাছে এসছে যে আমার নদী থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 10 থেকে 15 মিটার। চা বাগান চলে যাচ্ছে নদীগর্ভে, বাঁশ বাগান চলে যাচ্ছে, এবং আবাদি জমিও চলে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, আমাদের এখানে এই বারুণী মেলার মন্দিরের একদম মাঠের মধ্যেই প্রবেশ করছে নদী। যে কোনো মুহূর্তে আমাদের এই মন্দিরকে নদীগর্ভে নিয়ে যাবে। আমরা এই নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। এটা নিয়ে আশেপাশে জনগণ এসে বলতেছে, তো আমি এটার একটা ব্যবস্থা উপর মহলকে জানাতে চাই, এবং যাতে এটা নদীর এসে বোল্ডার দিয়ে বাইধে দেওয়া হয়। যমুনা নদীর ব্যাপারে আমরা সেচ দপ্তরে যেটা আলোচনা করবো, দেখি যদি কিছু করা যায় আমরা অবশ্যই দেখব। অন্যদিকে ফের ধসলো ভাগীরথীর পাড়, ভেঙে গেল প্রায় 200 মিটার রাস্তা। সমস্যায় পড়েছেন রঘুনাথগঞ্জ এবং সাগরদিঘির কয়েক হাজার মানুষ।
কুড়িটি গ্রামের কয়েক হাজার মানুষ বিপদে পড়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, এই ধস নামার কি কারণ, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, গঙ্গার জলস্তর যেই কমে গিয়েছে তার ফলে কিন্তু এই ধস বলেই কিন্তু প্রাথমিকভাবে জানিয়েছেন সেচ দপ্তরের কর্তারা। এবং এই যে রঘুনাথগঞ্জ থানার বৈকুণ্ঠপুর গ্রামের এই রাস্তা কিন্তু কয়েক বছরে বারে বারে কিন্তু তৈরি হচ্ছে এবং তারপর ধস নেমে এইভাবে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সাগরদিঘি থেকে যে রঘুনাথগঞ্জ আসার যে রাস্তা, এই রাস্তা আশেপাশের প্রায় 20টি গ্রামের কয়েক হাজার মানুষ কিন্তু এই রাস্তার উপর নির্ভরশীল। তার ফলে কিন্তু সমস্যায় পড়েছেন এবং রাস্তায় ধস নামার কারণে কিন্তু কোনোরকমভাবে ভারী যান চলাচল যেরকম বন্ধ করা হয়েছে, মোটর বাইক নিয়ে যেতে পারছেন না। এবং এলাকার মানুষের অভিযোগ, বারে বারে এই রাস্তায় ধস নামলেও একদম ভালো মতনভাবে যে পার বাঁধিয়ে সেইভাবে তারপর রাস্তা তৈরি করা, সেই ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। তার ফলে গঙ্গার জলস্তরের যেই কমে যাচ্ছে তারপরে কিন্তু এই রাস্তায় ধস নেমে যাচ্ছে এবং গঙ্গার পার বরাবর বেশ কিছু মানুষের বসতি রয়েছে এবং তার ফলে এরাও কিন্তু আতঙ্কে পড়েছেন। যে কোনো সময় তাদের বাড়িঘরও কিন্তু ভেঙে পড়তে পারে। একদমই আতঙ্ক ক্রমেই বাড়ছে। অনেক ধন্যবাদ প্রণব। এখানে ব্রিজ লাগবে প্রত্যেকবারে 6 মাস অন্তর, 1 বছর অন্তর, 2 বছর অন্তর এই জিনিসটা রাস্তা করছে, হ্যাঁ থাকে না, 2 দিন পর ভেঙে যাচ্ছে। আর টাকা আসছে সব নেতা মন্ত্রীরা খেয়ে নিচ্ছে। রাস্তা যেভাবে লোড হয়েছে, নিজে গার্ড ওয়ালটা একটা স্পার তৈরি করলে পারে, বিম তৈরি করলে পারে, ঠেকা দিয়ে থাকলে পারে, এগুলো হয় না বা হতে পারে না। কিছু দেওয়া হয়নি। সিডিউল অনুযায়ী কি কাজ হয়েছে? সিডিউল দেখেছিলেন? কোনোদিনই কাজ হয় না। বাড়িঘরের যে পরিস্থিতি, বাড়িঘরের ওই সবাই ভয়াবহ একটা আতঙ্কের মধ্যে আছে, আতঙ্কে কাটাচ্ছে।